29শে জুলাই 2026 সকাল প্রায় 8:30। গুজরাটের জামুননগরের কাছাকাছি একটি শিল্পাঞ্চল তখন প্রতিদিনের মতোই ব্যস্ত। চারিদিকে কারখানার যন্ত্রের শব্দ, শ্রমিকদের ব্যস্ততা, সবকিছুই ছিল যেন স্বাভাবিক। কিন্তু সেদিন কেউ কল্পনাও করতে পারেনি আর কিছুক্ষণের মধ্যেই এই শান্ত শিল্পাঞ্চল পরিণত হবে এক ভয়ঙ্কর রহস্যের কেন্দ্রবিন্দুতে। হঠাৎ করেই পুলিশের একটি গাড়ি এসে একটা নির্দিষ্ট কারখানার সামনে থামে। সঙ্গে ছিলেন একদল শ্রমিক। তাদের হাতে ছিল কোদাল, শাবল এবং কংক্রিট ভাঙার বেশ কিছু সরঞ্জাম। আর এর ঠিক কিছুক্ষণ পর সেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। এত বড় পুলিশি অভিযান দেখে আশেপাশের কারখানার কর্মী এবং স্থানীয় মানুষজন ধীরে ধীরে সেখানে জড়ো হতে শুরু করে। কিন্তু পুলিশ কাউকেই স্পষ্টভাবে কিছু বলছিল না ঠিক কি খুঁজতে তারা এত বড় অভিযানে নেমেছে। প্রথমে কারখানার ভিতর থেকে ভারী ভারী যন্ত্রপাতি ও অন্যান্য জিনিস সরানো হয়। তারপর পুলিশের নির্দেশে মেঝের একটি নির্দিষ্ট জায়গায় শুরু হয় ভীষণ রকম খোঁড়াখুড়ি। কিন্তু তাদের কাজটা মোটেও অতটা সহজ ছিল না, কারণ মাটির ওপর ছিল শক্ত আরসিসি কংক্রিটের একটা স্তর। প্রথমে মেশিন দিয়ে সেই কংক্রিট ভাঙা হয়, তারপর শুরু হয় মাটির গভীরে পৌঁছানোর চেষ্টা। 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে সময় যত গড়াতে থাকে, মাটির মধ্যে গর্ত তত বাড়তে থাকে। কিন্তু পুলিশ এখনো মুখে আঙুল দিয়ে কাউকে কিছুই তারা জানাচ্ছে না। তারা কি খুঁজতে এসেছে? কোনো প্রমাণ, কোনো অস্ত্র, নাকি এমন কিছু যার অস্তিত্ব এতদিন কেউ জানতই না? দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে আসে, এরপর রাত, কিন্তু খোঁড়াখুড়ি তখনও বন্ধ হয়নি। পুলিশ যেন আগের থেকেই নিশ্চিত ছিল এই জায়গার নিচে এমন কিছু আছে যা তাদের খুঁজে বের করতেই হবে। তারপর হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। গর্ত যত গভীর হতে থাকে, এক ভীষণ রকমের দুর্গন্ধ সেই গর্ত থেকে আসতে থাকে। আর সেই গন্ধ যেন সবার মনে এক আলাদা রকমের আশঙ্কা তৈরি করে দেয়। প্রায় 12 ঘন্টা ধরে চলা এই খোঁড়াখুড়ির পর যখন রাত বাজে প্রায় 9টা, একজন শ্রমিক মাটির মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পায়। প্রথমে সেটাকে সাধারণ কোনো পাথর কিংবা কাঠের টুকরো বলে মনে হচ্ছিল, কিন্তু চারপাশের মাটি সরানোর সঙ্গে সঙ্গেই সবাই স্তব্ধ হয়ে যায়। কারণ সেটা কোনো পাথর ছিল না, মাটির নিচে লুকিয়ে ছিল একজন মানুষের কঙ্কাল। বছরের পর বছর ধরে সেই কারখানায় লুকিয়ে থাকা মাটির নিচের ওই কঙ্কাল যেন এক ভয়ঙ্কর রহস্যের দরজা খুলে দিয়েছিল সেদিন। এখন প্রশ্ন, কঙ্কালটি কার? কিভাবে সেই কারখানার নিচে পৌঁছালো? আর সবচেয়ে বড় প্রশ্ন, পুলিশ জানলই বা কিভাবে যে ঠিক এই জায়গাতেই খোঁড়া দরকার, এই জায়গাতে খুঁড়লেই এই রহস্যের উন্মোচন হবে? তো এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও আগে। নমস্কার, আমি সৌমেন। আজকে আমরা এমন একটা ক্রাইম কেস আপনাদের সামনে তুলে ধরব, যে কেসটা শুরু থেকে শেষ অবধি যখন আপনি শুনবেন, আপনি নিজেই শকড হয়ে যাবেন যে ক্রাইম করতে করতে মানুষের হাত ঠিক কোন জায়গা অবধি পৌঁছে গেছে। আমার সামনে থাকা মানুষটাকে আমি কি ওই রকমভাবে বিশ্বাস করতে পারবো? তো এই সব প্রশ্নের উত্তর নিয়ে শুরু থেকে শেষ অবধি এক টান টান উত্তেজনার সাথে শুরু করতে চলেছি আজকের কেস। হাতে 1 কাপ চা নিয়ে নিন আর শুরু করুন আজকের কেসটা। 2018 সালে পরিচয় হয়েছিল পৃথ্বী এবং জিগ্নেশের। জিগ্নেশ ছিল পেশায় একজন কার্পেন্টার। প্রথমে জিগ্নেশ আর পৃথ্বীর মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, তারপরে তাদের বন্ধুত্ব এক আলাদা গভীরে পৌঁছে যায় এবং অবশেষে গিয়ে তাদের বন্ধুত্ব আর বন্ধুত্ব নয়, এক ভালোবাসায় পরিণত হয়। এক সময় দুজনেই তারা বুঝতে পারে তারা নিজেদের ভবিষ্যৎ একসঙ্গে দেখতে চায়। তাই পরিবারের সম্মতির অপেক্ষা না করে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিয়ে ফেলে এবং 20 ডিসেম্বর 2019 সালে তারা বিয়ে করে ফেলে। তবে বিয়ের পর তাদের জীবন মোটেও সহজ ছিল না। নিজেদের কোনো স্থায়ী বাড়ি ছিল না, তেমন কোনো সঞ্চয় ছিল না। প্রথম দিকে তারা আত্মীয়র বাড়িতে থাকতো এবং পরে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে করে তাদের প্রথম দিকের সংসার এগোতে থাকে। কাজের সন্ধানে তারা বিভিন্ন শহরে যান, যেমন দ্বারকা, পোরবন্দর এবং শেষে জামুননগরের মাধববাগ এলাকায় এসে তারা বসবাস শুরু করে। তাদের অভাব ছিল
সুবিধাও কম ছিল, কিন্তু তখনও তাদের কাছে সবচেয়ে বড় শক্তি ছিল একে অপরের সঙ্গ। আর ঠিক এরই মধ্যে তাদের জীবনে আসে এক নতুন আনন্দ। তারা একটি কন্যা সন্তানের বাবা মা হন। জিগ্নেশ কারখানার কার্পেন্টারের কাজ করতেন, অন্যদিকে পৃথ্বী সংসার এবং মেয়ের দায়িত্ব পালন করতেন। তাই পরিবারের আর্থিক অবস্থা উন্নতি করতে পৃথ্বীও আবার কাজ শুরু করেন। তিনি নার্স হিসাবে চাকরি শুরু করেন এবং কাজের জন্য প্রতিদিন অন্য একটি এলাকায় যাতায়াত করতেন। ডিউটির সময় জিগ্নেশ এবং পৃথ্বী সেই ছোট্ট মেয়েকে রেখে যেতেন তার বোনদের কাছে। আর ঠিক এভাবেই তাদের সংসার কিন্তু দিব্যি মোটামুটি ভালোই চলছিল। তবে লাভ ম্যারেজের কারণে জিগ্নেশের সঙ্গে পরিবারের কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, যদিও সেই সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি। তিনি মাঝে মাঝে ভাইদের সঙ্গেও কথা বলতেন, পরিবারের সদস্যরাও কখনো কখনো তার বাড়িতে যাতায়াত করতেন। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক ছন্দেই কিন্তু চলছিল। তারপর একদিন হঠাৎ করে জিগ্নেশের সঙ্গে তার পরিবারের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। কয়েকদিন ধরে তার ফোন সুইচড অফ, কেউ জিগ্নেশের সঙ্গে কথা বলতে পারছে না। তারপর জিগ্নেশের হঠাৎ করে এইরকম অস্বাভাবিক উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন জিগ্নেশের বড় ভাই অশোক। শেষ পর্যন্ত অশোক আর না থাকতে পেরে তিনি ফোন করেন জিগ্নেশের ওয়াইফ পৃথ্বীকে। আর তিনি জিজ্ঞেস করেন জিগ্নেশ কোথায়, তার ফোন বন্ধ কেন, কয়েকদিন ধরে পরিবারের সঙ্গেই বা তার কেন যোগাযোগ নেই। কিন্তু পৃথ্বীর উত্তরটা একটু অপ্রত্যাশিত ছিল। তিনি জানান তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। তার পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই জিগ্নেশ নাকি অস্ট্রেলিয়ার একটি কোম্পানিতে চাকরি নিয়েছে। অস্ট্রেলিয়ার সেখানে নাকি ভালো বেতন পাওয়া যায়, তাই জিগ্নেশ আর কোনো কিছু না ভেবে, পরিবারের কথা না ভেবে সেখানে তড়িঘড়ি জয়েন করে গেছে। কিন্তু প্রশ্ন একটাই, জিগ্নেশ কি সত্যিই পরিবারের কথা ভেবে হঠাৎ করে নিখোঁজ হয়ে অস্ট্রেলিয়ায় গেছিল, নাকি তার এই হঠাৎ নিখোঁজের পেছনে আরও কিছু বড় রহস্য লুকিয়ে আছে? তো জিগ্নেশের এই হঠাৎ অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারটা যখন পৃথ্বী জিগ্নেশের পরিবারকে জানায়, জিগ্নেশের পরিবার প্রথমে একটু চিন্তা করলেও পরে তাদের চিন্তাটা অনেকটাই কমে গিয়েছিল। তাদের কাছে মনে হয়েছিল পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই হয়তো জিগ্নেশ এত বড় সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা খুশি হয়েছিল জিগ্নেশ বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারবে, পরিবারের অবস্থাও হয়তো কিছুটা বদলাবে। তবে পরিবারের একটা প্রশ্ন কিন্তু বারবার সবার মাথায় আসছিল, জিগ্নেশের অস্ট্রেলিয়ার ফোন নাম্বার কি? পৃথ্বী জানান তার কাছেও নাকি জিগ্নেশের কোনো ব্যক্তিগত অস্ট্রেলিয়ান ফোন নম্বর নেই। জিগ্নেশ যখনই ফোন করতো তখন কোম্পানির কোনো নম্বর থেকে, মানে যেখানে সে কাজ করত সেখানকারই কোনো টেলিফোন থেকে পৃথ্বীকে কল করত। আর পৃথ্বী এও বলে যে জিগ্নেশ যখন পৃথ্বীকে কল করত তখন বেশিরভাগ সময় সেই কলটা রাতে আসতো, কারণ এখানে যখন দিন হতো অস্ট্রেলিয়ায় তখন রাত, আর অস্ট্রেলিয়ায় যখন রাত হতো এখানে তখন দিন, তাই পৃথ্বীর কাছে ফোনটা রাতের দিকে আসতো। পৃথ্বী আরও দাবি করেছিল জিগ্নেশ যে জায়গায় কাজ করত সেখানে কাজের সময় ব্যক্তিগত মোবাইল ব্যবহার করার কোনো অনুমতি ছিল না। তো পৃথ্বী যখন এই ব্যাখ্যাগুলো পরিবারের কাছে দিয়েছিল তখন জিগ্নেশের পরিবার অতটাও আর নাসংকোচ করেনি। জিগ্নেশের পরিবারের বিশ্বাস ছিল জিগ্নেশ সত্যিই বিদেশে গিয়ে নিজের পরিবার এবং ভবিষ্যতের কথা ভেবে হয়তো কঠোর পরিশ্রম করছে। কিন্তু জিগ্নেশের পরিবার এটা জানতোই না এই অস্ট্রেলিয়ার গল্পটা একদিন পুরো রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে। সময় এভাবেই এগিয়ে চলছিল। পরিবারে উৎসব হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো, আর সেখানে উপস্থিত থাকতেন শুধু পৃথ্বী, জিগ্নেশ নেই। যেহেতু সবাই বিশ্বাস করতো যে জিগ্নেশ অস্ট্রেলিয়ায় রয়েছে, আর জিগ্নেশের সাথে যোগাযোগ বলতে শুধুমাত্র জিগ্নেশ পৃথ্বীর সাথেই যোগাযোগ করে, তাই জিগ্নেশের বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকলে সেটা সবাই পৃথ্বীকেই জিজ্ঞাসা করত। আর প্রতিবারই পৃথ্বী জিগ্নেশের পরিবারকে এমনভাবেই জিগ্নেশের বিষয়ে বলতো যেন কাজ এবং তার ভবিষ্যৎ নিয়ে জিগ্নেশ অতপ্রতভাবে ভীষণ ব্যস্ত। পৃথ্বীর এই একের পর এক বলা কথার পরিপ্রেক্ষিতে জিগ্নেশের পরিবারের মনের যে সন্দেহ, যে ভয়, সেটাও আস্তে আস্তে কেটে গেছিল। তবে এই সময়টার মধ্যে পৃথ্বীর জীবনযাত্রার বেশ কিছু পরিবর্তন সবার চোখে পড়ছিল। যেমন আগের তুলনায় পৃথ্বী ভালো পোশাক আশাক পরত, খরচের ধরনও পরিবর্তন হয়ে গেছিল এবং আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল ছিল। আর পৃথ্বীর এই পরিবর্তনটাও জিগ্নেশের পরিবারের কাছে খুব একটা অস্বাভাবিক লাগেনি। তাদের ধারণা ছিল অস্ট্রেলিয়ায় জিগ্নেশের পরিশ্রমের ফলই এখন তার স্ত্রী এবং সন্তানদের জীবনে
দেখা যাচ্ছে। তারপর কেটে যায় 1 বছরেরও বেশি। এর মধ্যে পৃথ্বী দ্বিতীয়বার একটি কন্যা সন্তানের জন্ম দেয়। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের মনে প্রশ্ন আসে, জিগ্নেশ কবে ফিরবে দেশে? এর উত্তরে পৃথ্বী জিগ্নেশের পরিবারকে জানিয়েছিল জিগ্নেশ নাকি অস্ট্রেলিয়ায় পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ব্যবস্থা করছে, আর সেই প্রক্রিয়া শেষ হতে প্রায় আরও 2 বছর সময় লাগতে পারে। আর সবকিছু ঠিকঠাক চললে ভবিষ্যতে পৃথ্বী এবং 2 সন্তানকেও সে অস্ট্রেলিয়ায় নিয়ে যাবে। পরিবার আবারও জিগ্নেশ ফেরার আশাতে অপেক্ষার দিন গুনতে শুরু করে, কিন্তু তাদের কেউই তখন কল্পনাও করতে পারেনি যে মানুষটিকে তারা এতদিন ধরে অস্ট্রেলিয়ায় ভালো ভবিষ্যৎ করার স্বপ্ন দেখছিল সে হয়তো কোনোদিন অস্ট্রেলিয়ায় পৌঁছায়নি। তো 2 বছর ধরে জিগ্নেশের সঙ্গে সরাসরি কারোর দেখা হয়নি। তারপর হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যা পৃথ্বীর তৈরি করা গল্প পুরোপুরি ফাটল ধরিয়ে দেয়। জিগ্নেশের এক আত্মীয় দীপক একটি কাজে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেন। স্বাভাবিকভাবেই তার মনে হয়েছিল বিদেশে গিয়ে জিগ্নেশের সঙ্গে সে দেখা করবে, হয়তো কয়েকদিন তার সঙ্গে থাকবেও। ঠিক এই কারণেই জিগ্নেশের স্ত্রী পৃথ্বীর কাছে দীপক অস্ট্রেলিয়ার ঠিকানা জানতে চায়। প্রথমে পৃথ্বী বলে জিগ্নেশ নাকি হঠাৎই ঠিকানা বদল করেছে, তাই নতুন ঠিকানা তার কাছে নেই। এরপর তিনি অন্য কথাও বলতে শুরু করেন, জিগ্নেশ নাকি খুব ব্যস্ত হয়ে পড়েছে, তাই তার সাথেও কথা বলার সময় পায় না, তাই নতুন করে যে জিগ্নেশের কাছে সে ঠিকানা চাইবে সেই সুযোগটাও নাকি জিগ্নেশ পৃথ্বীকে দেয় না। আর পৃথ্বীর এই কথাগুলো শুনে দীপকের মনে কিন্তু একটা প্রশ্ন আর একটা সন্দেহের বাসা বাঁধে যে এতদিন ধরে একটা মানুষ বিদেশে রয়েছে, না আছে তার ফোন নাম্বার, না আছে তার ঠিকানা, মানে কিছুই নেই, মানে তার সাথে যোগাযোগ করার কোনো রাস্তাই নেই। প্রশ্নটা এবার ধীরে ধীরে আরো বড় হয়ে উঠতে থাকে, জিগ্নেশ আসলে কোথায়? অনেক চেষ্টা করেও যখন পৃথ্বীর কাছ থেকে কোনো সৎ উত্তর পাওয়া গেল না, তখন দীপক পুরো বিষয়টা জিগ্নেশের বড় ভাই অশোককে জানায়। তারা বুঝতে পারেন জিগ্নেশের অস্ট্রেলিয়া যাওয়ার থেকে শুরু করে তার চাকরি, জীবনযাপন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিটি তথ্যই তারা পেয়েছেন মাত্র একজনের থেকে, আর সেটা পৃথ্বী। কেউ কখনো জিগ্নেশের সঙ্গে সরাসরি কথাও বলতে পারেনি, কেউ তার অস্ট্রেলিয়ার ঠিকানাও জানতো না, কেউ নিশ্চিতভাবে বলতেই পারছিল না সে কোন কোম্পানিতে কাজ করে। আর যদি প্রশ্নটা এমন হয় যে সে অস্ট্রেলিয়ায় যায়নি, তাহলে গত 2 বছর ধরে জিগ্নেশ কোথায়? তো দীপক এদিকে আরও 2 দিন অপেক্ষা করেন, তারপরে পৃথ্বীকে আবার ফোন করে। এবার তিনি পরিষ্কারভাবে জানতে চায় যদি জিগ্নেশের যোগাযোগ নম্বর এবং অস্ট্রেলিয়ার ঠিকানা সে না দেয়, তাহলে তাদের পরিবারের তরফ থেকে পুলিশের কাছে জিগ্নেশের নামে একটা নিখোঁজ ডায়েরি করবে। আর এই কথা শোনার পর পৃথ্বী আর আগের মতো বিষয়টা এড়িয়ে যেতে পারেনি। তিনি এবার জিগ্নেশের বড় ভাই অশোককে ফোন করেন এবং তার সঙ্গে দেখা করতে বলেন। কিন্তু পৃথ্বী হঠাৎ করে দেখা করতে কেন বলল? সে কি অবশেষে জিগ্নেশের আসল অবস্থান জানাতে যাচ্ছিল, নাকি আরও একটি গল্প তৈরি করে পরিবারকে জিগ্নেশের সত্য থেকে আলাদা করতে চাইছিল? এবার পরিবারের সন্দেহ এতটাই বেড়ে গিয়েছিল যে অশোক পৃথ্বীর কথা মতো আর বাইরে দেখা করতে রাজি হলো না, বরং পৃথ্বীকেই পরিবারের মধ্যেই ডেকে পাঠানো হলো। তারপর পৃথ্বী যখন সেখানে এসে পৌঁছয়, তাকে করা হলো একের পর এক প্রশ্ন। জিগ্নেশ কোথায়, তার ফোন নম্বর কি, অস্ট্রেলিয়ার ঠিকানা কোথায়, 2 বছর ধরে কেউ তার সঙ্গে কেন কথা বলতে পারছিল না? প্রথমে পৃথ্বী আগের মতোই বিভিন্ন ব্যাখ্যা দিতে থাকে, কিন্তু পরিবারের সদস্যরা যখন স্পষ্ট জানিয়ে দেন যে সত্য না বললে তারা পুলিশের কাছে যাবেন, তখন হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। পৃথ্বী এমন একটা কথা বলে যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। পৃথ্বী বলে প্রায় 2 বছর আগেই জিগ্নেশকে হত্যা করে তার দেহ মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল। আর এই ঘটনায় পৃথ্বী নাকি একা ছিলেন না, তার সাথে নীলেশ নামের একজন ছিল, যে মানুষটিকে পরিবার এতদিন অস্ট্রেলিয়ায় আছে বলে বিশ্বাস করছিল সে আসলে আর বেঁচেই নেই। এই সত্য জানার পর পরিবার দ্রুত পুলিশের কাছে যায় এবং লিখিত অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু হওয়ার পর পুলিশ পৃথ্বী এবং নীলেশ এই ঘটনার সঙ্গে যুক্ত আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে সামনে আসতে থাকে বহু বছরের পুরনো সম্পর্ক এবং সেই সম্পর্কের জটিল ইতিহাস। ঘটনা শুরু হয়েছিল আরও কয়েক বছর আগে। 2017 সালের দিকে পৃথ্বীর সঙ্গে পরিচয় হয়েছিল নীলেশের। নীলেশ তখন বিবাহিত ছিলেন
এবং তার একটি ছোট্ট সন্তান ছিল। তবুও সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং সম্পর্কটি প্রেমে বদলে যায়। তবে কিছু সময় পর নীলেশ আর পৃথ্বীর সম্পর্কটা ভেঙে যায়। এরপর পৃথ্বীর জীবনে আসে জিগ্নেশ। 2018 সালে জিগ্নেশের সঙ্গে পরিচয়, তারপর প্রেম এবং শেষ পর্যন্ত 2019 সালে তাদের বিয়ে। শুরুর দিকে তাদের সংসার কিন্তু স্বাভাবিকই চলছিল এবং তাদের একটি কন্যা সন্তানও হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে সমস্যা তৈরি হতে শুরু করে। পুলিশের তদন্তে পৃথ্বী জানান ছোট ছোট বিষয় নিয়েও তাদের মধ্যে ঝগড়া বাড়ছিল। পরিচিতদের বক্তব্য অনুযায়ী অনেক সময় সেই ঝগড়া আরও গুরুতর আকার নিত। ধীরে ধীরে যে সম্পর্কে একসময় ভালোবাসা ছাড়া কিচ্ছু ছিল না, সেখানে জমতে থাকে দূরত্ব, অশান্তি, তিক্ততা। দাম্পত্য জীবনের অশান্তির মধ্যেই পৃথ্বীর জীবনে আবার ফিরে আসে তার পুরনো পরিচিত নীলেশ। একসময় তাদের সম্পর্ক শেষ হয়ে গেলেও ধীরে ধীরে দুজনের মধ্যে আবার যোগাযোগ বাড়তে থাকে। পৃথ্বী যখন জামুননগরে থাকতো, অভিযোগ অনুযায়ী জিগ্নেশের অনুপস্থিতিতে নীলেশের সঙ্গে তার ভালোই দেখা সাক্ষাৎ হতো এবং পুরনো সম্পর্ক ঠিক এভাবেই আবার ঘনিষ্ঠতায় বদলে যায়। কিন্তু এই পুরো বিষয়টা জিগ্নেশের আড়ালেই হতো। জিগ্নেশ কিন্তু জানতোই না যে পৃথ্বীর জীবনে নীলেশ নামের কেউ ছিল অতীতে। অভিযোগ অনুযায়ী পৃথ্বী নীলেশকে তার জীবনে একদম নতুন পরিচয়ে প্রবেশ করায়। মানে পুরোটা প্ল্যান করে নীলেশ জিগ্নেশের কর্মস্থলের কাছাকাছি একটি কারখানায় কাজ নেয়। ধীরে ধীরে দুজনের মধ্যে পরিচয় হয়, তারপরে নীলেশ আর জিগ্নেশের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু তদন্ত অনুযায়ী এই বন্ধুত্বের পেছনেই লুকিয়ে ছিল এক রহস্য। একসময় নীলেশ জিগ্নেশকে প্রস্তাব দেয় অন্যের কারখানায় কাজ না করে দুজনে মিলে একটা ব্যবসা শুরু করার। প্রস্তাবটি জিগ্নেশের ভালো লেগেছিল এবং নিজের ব্যবসা করার স্বপ্ন তারও ছিল। এমনকি বাড়িতে এসে তিনি পৃথ্বীকেও এই পরিকল্পনা জানান। পৃথ্বীও তাকে উৎসাহ দেয়, আর তার ঠিক কিছুদিন পর তারা একটি কারখানার লিজ নেয়। তারপর আসে 31শে মে 2024। সেদিন সন্ধ্যায় নতুন ব্যবসা শুরু এবং উদযাপনের জন্য জিগ্নেশকে সেই কারখানায় ডাকা হয়। জিগ্নেশ সেখানে পৌঁছে নীলেশের সঙ্গে বসেন। তদন্ত অনুযায়ী আগের থেকেই একটি পানীয়তে পটাশিয়াম সাইনাইড মেশানো হয়েছিল। জিগ্নেশ কিছু বুঝতে না পেরেই সেই পানীয় খেয়ে ফেলে। অভিযোগ অনুযায়ী অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর জিগ্নেশের দেহ কারখানার সেই গর্তে পুঁতে দেওয়া হয়, আর তার ঠিক কিছুদিন পর সেই কারখানাটিকেও পুরোপুরি ছেড়ে দেওয়া হয়। এই সব কিছু তো ঘটে গেছিল, কিন্তু বাইরের মানুষ এতদিন কি জানতো? জিগ্নেশ এখনো জীবিত। মানে পৃথ্বী জিগ্নেশের পরিবারকে এতদিন অবধি জিগ্নেশকে নিয়ে যা যা বলেছিল সেই সব কিছু মিথ্যে। একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, একটা পুরনো অতীত ফিরে আসার জন্য, একটা রাস্তা তৈরি করার জন্য একটা মানুষকে পুরোপুরি প্ল্যান করে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হলো। তো সকলকে ধন্যবাদ এতটা সময় দিয়ে আজকের এই ক্রাইম স্টোরিটাকে শোনার জন্য। অবশ্যই অবশ্যই এই ক্রাইম স্টোরির যে কোনো ফল্ট থাক বা যে কোনো ভালো দিক থাক, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আবারও ফিরে আসছি এর পরের ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে। সঙ্গে থাকবেন।